প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি আয়োজিত ফাবা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। আমি জিএম বিলাল হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমাদের মক অধ্যায় থেকে অধ্যায় থেকে পৃথিবীর জন্য জি এর মানের যে পরিবর্তন হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো পৃথিবীর আণবিক গতি এবং বার্ষিক গতি এই দুটো আছে জানি। পৃথিবীর আণবিক গতি হলো পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। নিজ একবার ঘুরে আসে, এটি হলো পৃথিবীর আণবিক গতি। আর বার্ষিক গতি হলো পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে এক সময় লাগে, 365 দিন সময় লাগে, কিছু বেশি আছে। তো এটা বলা হয় বার্ষিক গতি। তো এখানে আলোচনার বিষয় হলো আণবিক গতির জন্য, পৃথিবীর আণবিক গতি বা দৈনিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন। তো পৃথিবী, আমি একটি চিত্রের সাহায্যে দেখাই। পৃথিবী কি করে? সূর্যের চারদিকে ঘোরে। তাহলে এটা যদি সূর্য হয় আর এখানে যদি পৃথিবী হয়, এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী আর এটা হলো সূর্য। এটা পৃথিবী, এটা সূর্য। পৃথিবী সূর্যের চারদিকে এভাবে ঘুরছে। তো পৃথিবী যদি একবার ঘুরে আসে, সূর্যের চারদিক থেকে একবার ঘুরে আসে, তখন তাকে আমরা বলি বার্ষিক গতি। বার্ষিক গতি 365 দিনের মতো সময় লাগে। আর পৃথিবী এই যে এই অক্ষকে কেন্দ্র করে তার নিজ অক্ষে, এই হলো তার যে কক্ষপথ, সেই কক্ষে নিজ কক্ষেই একবার ঘূর্ণন সম্পন্ন করে। এটা পশ্চিম থেকে পূর্ব দিকে একবার এভাবে ঘোরে, তার নিজের অক্ষে একবার ঘোরে, আবার সাথে সাথে সে পুরো সূর্যের চারদিকে একবার ঘুরে আসে। তো নিজের এই অক্ষে যে একবার ঘোরে, এটা হলো আণবিক গতি। 24 ঘন্টা সময় লাগে। এই আণবিক গতি এখানে 24 ঘন্টা সময় লাগে, আণবিক গতি। আজকের আলোচনার বিষয় হলো এই আণবিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। এই চিত্রটাকে আমি এখানে দেখো একটু বড় করে আঁকলাম। এই হলো কক্ষপথ। সূর্যের চারদিকে ঘোরার জন্য এই কক্ষপথে সে ভ্রমণ করে, ঘুরতে থাকে। আর নিজ অক্ষে কিভাবে ঘোরে? সে এইভাবে ঘোরে, এন্টি ক্লকওয়াইজ, নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। এটা হলো উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু। এই দুটো হলো মেরু অঞ্চল আর এই হলো বিষুবীয় অঞ্চল। তাহলে এই অক্ষকে কেন্দ্র করে সে নিজ অক্ষে একবার ঘোরে, এটা হলো আণবিক গতি। এই আণবিক গতির জন্য আজকের এই প্রশ্ন। আণবিক গতির জন্য জি এর পরিবর্তন। এখন পৃথিবী যেহেতু নিজ অক্ষে ঘুরছে, তো পৃথিবীতে যে বস্তুগুলো আছে, যেমন আমি পৃথিবীতে দাঁড়িয়ে আছি, পৃথিবী যদি ঘোরে তাহলে কি আমিও ঘুরছি। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে বস্তুগুলো আছে, সেই বস্তুগুলো প্রত্যেকটি কণা বা প্রত্যেকটি বস্তুই সমানভাবে ঘুরতে থাকে, সমান কৌণিক বেগ নিয়ে ঘুরতে থাকে। তো আমরা এখানে যে কৌণিক বেগ এই দিক থেকে ঘুরছে, ওমেগা সমকৌণিক বেগে যদি ঘুরে, ওমেগা সমান আমরা জানি 2π/t। টিটা কি? ঘূর্ণনের জন্য তার আবর্তন কাল। ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, তাহলে কৌণিক বেগ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে একই হবে। এখানে আমরা দুটি অক্ষ ধরে নিলাম, একটি হলো OX আর একটি হলো Y ও Y ড্যাশ, দুটি অক্ষ। এখন Y ও Y ড্যাশ অক্ষের উপর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে ঘুরছে, এটি হলো আণবিক গতি। এখন ধরে নিলাম ল্যামডা অক্ষাংশে m বল বিশিষ্ট এখানে একটি বস্তু আছে। m বল বিশিষ্ট একটি বস্তু ল্যামডা অক্ষাংশে কোথায় আছে? p বিন্দুতে আছে। এটা হলো p বিন্দু। p বিন্দুতে m বল বিশিষ্ট একটি বস্তু আছে ভূপৃষ্ঠে, কত অক্ষাংশে? ল্যামডা অক্ষাংশে। তাহলে এইটুক কোণের মান হবে ল্যামডা। ল্যামডা অক্ষাংশে ভূপৃষ্ঠে m বল বিশিষ্ট একটি বস্তু p বিন্দুতে অবস্থান করছে। আর পৃথিবীর ভর হলো m। এই যে দূরত্ব, এটি ব্যাসার্ধ r, এটাও r ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে যে বস্তুটি আছে তার দূরত্ব হলো r। এখন m বলের বস্তুর উপর পৃথিবী কর্তৃক যে বল, অভিকর্ষ বল,
বা যদি মহাকর্ষ বল বলি, মহাকর্ষ বলের সূত্র হতে আমরা এটা বের করে নেব। গ্র্যাভিটেশনাল ফোর্স এফ অফ জি সমান আমরা জানি mg, আবার জি এর মান জানা আছে, জি এর মান কি gm/r², gm/r², অর্থাৎ জি mm/r²। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই m বল বিশিষ্ট বস্তুটি এখন কি করবে? পৃথিবী যদি এইভাবে ঘুরতে থাকে, m বল বিশিষ্ট বস্তুটিও কি হবে? তার একটা কেন্দ্রাতিক বল থাকবে, কেন্দ্রমুখী বলের কারণে সে ঘুরতে থাকবে। সে কিভাবে ঘুরবে দেখো, এই ব্যাসার্ধ নিয়ে সে ঘুরতে থাকবে। এই ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে কেন্দ্রমুখী বলে। সেই কেন্দ্রমুখী বল আমরা জানি এফ অফ সি, সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রমুখী বল এফ অফ সি। এই এফ অফ সি এর মান কত? মান হলো mv²/r, mv²/r। m বল বিশিষ্ট বস্তুটি r ব্যাসার্ধে, এটুকু হলো r ব্যাসার্ধের বৃত্তাকার পথে এভাবে ঘুরতে থাকে। দেখো এই উপরের অংশে এভাবে ঘুরতে থাকে। পৃথিবীর ঘূর্ণনের জন্য এই বল বিশিষ্ট বস্তুটি এই পথে ঘুরতে থাকে। তো তখন তার বেগ হলো v আর ব্যাসার্ধ হলো r, তাহলে তার কেন্দ্রমুখী বল হবে f of c সমান mv²/r। f of c এইটুকু যদি ল্যামডা হয়, তাহলে এই অংশটা হবে ল্যামডা বিপরীত কোণ, আবার এই অংশটা ল্যামডা। f of c দেখো কেন্দ্র থেকে যদি এই কেন্দ্রমুখী বলের এই দিকের উপাংশ যদি আমি বিবেচনা করি, তাহলে কি হবে? দেখো এই দিক বরাবর আছে fc, আর ল্যামডা কোণে কি আছে? ps বরাবর। তো ps বরাবর কি হবে? ps বরাবর fc এর মান হবে fc cos ল্যামডা। আমরা ভেক্টর বিভাজন থেকে জানি যে এই যদি একটি কোণ বরাবর হয় তখন কি হবে? fc cos ল্যামডা। এটা হলো fc এর ps বরাবর উপাংশ। তাহলে আমরা এখানে দেখো এই যে সমীকরণ পেলাম f of g, মহাকর্ষ বল, মহাকর্ষ বলের জন্য কি gm/r²। এখানে g হলো মহাকর্ষীয় ধ্রুবক, m হলো পৃথিবীর ভর, আর ছোট m হলো স্মল m, এটা হলো যে বস্তু ভূপৃষ্ঠে আছে তার ভর, এবং এই দুইয়ের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হলো ব্যাসার্ধের সমান r। আর এই বিন্দুতে যে বস্তুটি আছে তার কেন্দ্রমুখী বল f of c, f of c হলো mv²/r। এই একটি সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখো এই কেন্দ্রে এই বস্তুটিকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে কোন দিক বরাবর? এই দিক বরাবর, PO বরাবর আকর্ষণ করে। আর কেন্দ্রমুখী বলের কারণে সে কোন দিকে যেতে চায়? FC বরাবর যেতে চায়। তাহলে এই দিক বরাবর কত অংশ আছে? FC cos ল্যামডা অংশ আছে। তাহলে কতটুকু প্রশমিত হয় বা কতটুকু বাদ যায়? বাদ যায় FC cos ল্যামডাটুকু বাদ যায়। তাহলে কার্যকর বল কতটুকু থাকে? কার্যকর বল থাকে এই যে এইদিকে যে বল আর এইদিকে যে বল, এই দুই বলের লব্ধি। আমি বোঝানোর জন্য এই চিত্রটি দেখো, এখানে যদি আঁকি চিত্রটি কি হবে? ও পি, এটা আছে এস, আর এই দিক বরাবর আছে এফসি। যেহেতু এটা ল্যামডা, এই চিত্রটি লক্ষ্য করো, এখানে আছে সবথেকে বোঝার বিষয় যে ল্যামডা দূরে যদি থাকে পিএস বরাবর এফসি এর মান কত? এই মানটা হলো এফসি cos ল্যামডা। এই তাহলে দেখো এখানে মহাকর্ষ যে বল, এটা হলো এফজি, এই দিকে বস্তু এম ভরের বস্তুটিকে পৃথিবীর দিকে আকর্ষণ করে। আবার কেন্দ্রমুখী বলের এই উপাংশের জন্য এই কি হয়? বাইরের দিকে যেতে চায়, মাইনাস অফ এফসি cos ল্যামডা। এই দুটো যে লব্ধি ততটুকুই এখানে কার্যকর অবস্থায় থাকে। কোন বস্তুর জন্য?
m ভরের বস্তুর জন্য যে বস্তুটি কোথায় আছে, ল্যামডা অক্ষাংশে আছে। তো ল্যামডা অক্ষাংশের বস্তুর জন্য কার্যকর বল হলো F ল্যামডা। দেখো এই সমীকরণটি এখানে সবথেকে বোঝানো, সবথেকে গুরুত্বপূর্ণ। আমি আবার বোঝাচ্ছি, দেখো m ভরের বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বল আকর্ষণ করে তাই হলো কি বল, মহাকর্ষ বল Fg। আবার তার ঘূর্ণনের জন্য এবং ভেক্টর বিভাজনের সাহায্যে দেখালাম যে ঘূর্ণনের জন্য পিএস বরাবর বিপরীত দিকে, পিএস বরাবর কত বল থাকে, Fc cos ল্যামডা অংশ তার দিক হলো এই দিক বরাবর। তাহলে দুটো বল, যেমন ধরো এখানে যদি 10 নিউটন বল থাকে এই দিক বরাবর, যার দিক এই দিকে, আবার এখানে যদি 3 নিউটন বল থাকে এই দিকে, তাহলে তার লব্ধি কি হবে, যেহেতু দিক ভিন্ন তাহলে তার লব্ধি হবে কি, তার বিয়োগফল কত হবে 7 নিউটন। এইটুকুই কার্যকর। তো এখানে F ল্যামডাটুকু কার্যকর অবস্থায় থাকে। m ভরের বস্তু কোথায়, ল্যামডা অক্ষাংশে থাকলে তার উপর কার্যকর বল হলো F ল্যামডা সমান মহাকর্ষ বল থেকে কেন্দ্রমুখী বলের এই দিক বরাবর যে অংশ তার বিয়োগফল। এখন আমি মানগুলো বসাবো। F ল্যামডা সমান হলো, আমরা জানি যে F সমান কি, F সমান হলো mg, এই সূত্র জানা আছে। তাহলে F ল্যামডা সমান কি হবে, mg ল্যামডা, mg ল্যামডা। আবার mg এর মান আছে কি, mg মাইনাস এখানে যে fc, fc এর মান হলো mv² r, আর থেকে cos ল্যামডা। দেখো সব জায়গা থেকে m যদি বাদ দেই তাহলে এখানে আমরা পাই g ল্যামডা সমান g মাইনাস v²/r cos ল্যামডা। আমরা জানি v সমান ওমেগা, নিউটনীয় বলবিদ্যা করছিলাম, v সমান ওমেগা। আবার এই যে r, এই ছোট পথের যে ব্যাসার্ধ, এই r, দেখো এই r যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়, তাহলে r সমান কি, r সমান হলো ভেক্টর বিভাজন থেকে লিখতে পারি r সমান r cos ল্যামডা। তাহলে v এর মান কি, ওমেগা g মাইনাস ওমেগা² r² cos ল্যামডা, g মাইনাস ওমেগা² r cos ল্যামডা, g মাইনাস ওমেগা² r এর মান হলো r cos ল্যামডা। এখানে আরেকটা cos ল্যামডা আছে। দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত সমীকরণ, g ল্যামডা সমান g মাইনাস ওমেগা² r cos² ল্যামডা। g ল্যামডা কি, এখানে g ল্যামডা হলো এই যে ল্যামডা অক্ষাংশে এখানে যে ত্বরণ g ল্যামডা, আর g হলো অভিকর্ষজ ত্বরণ g ভূপৃষ্ঠে অবস্থায় থাকলে যা হয়, ওমেগা হলো কৌণিক বেগ, যে বেগে পৃথিবী ঘুরছে, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর ল্যামডা হলো অক্ষাংশ। এখন দেখো এই ল্যামডার উপর শর্ত প্রয়োগ করে দেখা যায়, যদি বস্তুটি এমবার বস্তুটি এখানে না থেকে যদি বিষুবীয় অঞ্চলে থাকে তখন কোণের মান কত হয়, দেখো ল্যামডা বস্তু যখন এখানে থাকবে তখন কোণের মান কি হয়ে যায়, 0 হয়ে যাবে। অর্থাৎ বিষুবীয় অঞ্চলে g কোণের মান হলো 0, g0 সমান g মাইনাস ওমেগা² r cos² ল্যামডা, তার মানে cos 0 ডিগ্রি তার স্কয়ার, cos 0 মান 1, তাহলে কি থাকবে g মাইনাস ওমেগা² r। এটা হলো বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে। ওমেগা² r মানে হলো ভূপৃষ্ঠে g এর থেকে বিষুব অঞ্চলে g এর মান কি হবে, কমে যাবে। আর যদি এখান থেকে বস্তুটি যদি মেরুতে নিয়ে আসা হয় তখন ল্যামডা এর মান কি হয়, ল্যামডা এর মান হয় 90 ডিগ্রি এবং তার অবস্থান হয় মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে কি হবে, g90 সমান
জি, দেখো এবার cos 90 ডিগ্রির মান কত? 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এই পদটুকু থাকবে না। তাহলে জি মেরু অঞ্চলে জি সমান জি হবে। তাহলে আমরা সমীকরণ পেলাম কয়টি? মোট দুটি। একটা হলো g0 সমান g মাইনাস ওমেগা স্কয়ার আর একটি, আর g90 এটা হলো মেরু আর এটা হলো বিষুবীয়, এর জন্য পেলাম g। এখন এখানে আরেকটি শর্ত প্রদান করা যায়। শর্তটি হলো যদি পৃথিবীর এই আহ্নিক গতি না থাকতো, অর্থাৎ ঘূর্ণন যদি না থাকতো, তাহলে কি হতো? তাহলে ওমেগার মান হতো 0 হলে দেখো ওমেগার মান যদি 0 হয় তখন জি স্বাভাবিক থাকতো 9.8। তার মানে এই ঘূর্ণন আছে বলে জি এর মান কমে যাচ্ছে। কোথায়? বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় অঞ্চলে জি এর মান কমে যাচ্ছে কেন? তার ঘূর্ণন আছে বলে জি এর মান কমে যাচ্ছে। এখন বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে যদি ঘূর্ণন না থাকতো, ঘূর্ণন না থাকলে জি এর মান কি থাকতো? কমতো না, যা ছিল তাই থাকতো। তারপরে ঘূর্ণন থাকার কারণে কমে যাচ্ছে, ঘূর্ণন না থাকলে কি হতো? বেড়ে যেত। অর্থাৎ আমরা বলতে পারি যদি পৃথিবীর ঘূর্ণন না থাকে তাহলে কি হবে? বস্তুর কি বেড়ে যাবে? জি এর মান বেড়ে যাবে। বস্তুর যদি জি এর মান বেড়ে যায়, আমরা জানি বস্তুর ওজন সমান কি? W সমান mg। ঘূর্ণন না থাকলে জি বেড়ে যাবে, জি যদি বেড়ে যায় m আর জি এর গুণফল বেড়ে যাবে, অর্থাৎ ওজন কি হবে? বেশি হবে। তো এই ছিল আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। তোমরা যদি এই প্রশ্নটি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ।